দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি নিয়ে গানটা করেছিলাম, ওই গানটা এখন আমরা মিলাবো। হাই গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। এই কথাটা মনে রাখতে পারলেই কিন্তু আজকের পড়াটা শেষ, এখানেই শেষ। বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে, পড়া শেষ। সত্যি কথা, কিচ্ছু পড়া বাকি নেই, মানে বিপর্যয় শেষ। ল 1 নম্বরে ছিল, এখানে ল এসে 2 নম্বরে চলে গেল। ফ 2 নম্বরে ছিল, এটা 1 নম্বরে চলে গেল। কি হলো বলুন তো? এখানে কিন্তু বিনিময় হলো, ওরটা ও নিয়েছে, এরটা ও নিয়েছে। আজকে আমরা ধ্বনি পরিবর্তনের লাস্ট ক্লাস করব। আজকের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর ধ্বনি পরিবর্তন নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকবে না, সঠিক আনসার করে আসতে পারবো আমরা। আমরা কিন্তু ধ্বনি পরিবর্তনের ওই স্বরধ্বনির পরিবর্তনের পার্টটা শেষ করে ফেলেছি। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের পার্টটা শেষ করতে পারলেই ধ্বনি পরিবর্তনের প্রায় 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। আর জবের পরীক্ষায় সবই কমন পাবেন, যেভাবে প্রশ্ন আসুক সেভাবেই কমন পাবেন। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন শিখব। আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন মাত্র 3 রকম, একটা দ্বিত্বতা, একটা বিচ্যুতি, একটা বিকৃতি। এই 3টা কথা মনে রাখতে পারলে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের প্রায় পুরোটাই শেষ। দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি শেখার আগে আমরা দুইটা ধ্বনি পরিবর্তন আগে শেষ করে ফেলি। হ্যাঁ, একটা হচ্ছে ধ্বনি বিপর্যয় শিখবো। এখন প্রথমেই শিখবো ধ্বনি বিপর্যয়, এখান থেকে বিসিএস এসেছে প্রশ্ন, যে কারণে এটা শিখতে হবে। তারপরে আমরা শিখবো অভিশ্রুতি নিয়ে। ধ্বনি বিপর্যয় কাকে বলে এক কথায় বলে দিব, একদম খাস বাংলায় বলে দিব ধ্বনি বিপর্যয় কাকে বলে। শুধু মনে রাখবেন, বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে, পড়া শেষ। সত্যি কথা, কিচ্ছু পড়া বাকি নেই, মানে বিপর্যয় শেষ। বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে, বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। ভাইয়া মানে কি? কিছুই তো বুঝলাম না। আরে ভাইয়া, বিনিময় হলে তাকে বলবেন ধ্বনি বিপর্যয়। দেখুন, লাফ থেকে ফাল, দেখুন একটু, লাফ থেকে ভাল। লটা কয় নাম্বার বর্ণ ছিল? 1 নাম্বার বর্ণ ছিল। ফটা কয় নাম্বার বর্ণ ছিল? ফ হচ্ছে 2 নাম্বার বর্ণ ছিল। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। আচ্ছা, এবার 1 যদি 2 এর কাছে চলে যায়, 2 যদি 1 এর কাছে চলে যায়, তাহলে কেমন হবে? যেমন ল 1 নম্বরে ছিল, এখানে ল এসে 2 নম্বরে চলে গেল। ফ 2 নম্বরে ছিল, এটা 1 নম্বরে চলে গেল। কি হলো বলুন তো? এখানে কিন্তু বিনিময় হলো, ওরটা ও নিয়েছে, এরটা ও নিয়েছে। ল চলে গেল ফ এর কাছে, আর ফ চলে গেল ল এর কাছে। তার মানে ধ্বনি বিপর্যয়টা খুবই সহজ। শুধু মনে রাখবেন, বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে, বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। নকশা, ন 1 নাম্বার বর্ণ, ক 2 নাম্বার বর্ণ, তালিবস্য এটা 3 নাম্বার বর্ণ। কি হলো? ন 1 ছিল, একই আছে, কিন্তু ক যে ছিল না, ক 2 এ ছিল, ক চলে গেল। দেখুন, ক কিন্তু 2 নাম্বার বর্ণ ছিল, সেই কটা গেল 3 নাম্বারে। আর তালিবস্য 2 নাম্বার বর্ণ ছিল, এটা গেল 3 নাম্বার। তাহলে কি হলো? মানে ক শেষে চলে গেল, খালি বিনিময় হলো, ওরটাও বিনিময় করলো, ওরটাও নিল, ওরটাও নিল, পড়া শেষ। বিপর্যয় এখানেই হয়ে গেল। অর্থাৎ বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। আপনি কি সবাই ক্লিয়ার? আপনি কি সবাই বুঝতে পেরেছেন? না বুঝলে কিন্তু কমেন্ট করতে হবে, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশরাফুল কবির মিতুল ভাইয়া বলছেন থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম ভাইয়া। তাহলে কিন্তু আমরা বিপর্যয়টা শিখে গেলাম। আরেকটা উদাহরণ দেই, পিশাচ। তাহলে পিশাচ বানানে তালিব সয়কার চ ছিল। এবার কি করব? উল্টা করে দিব, তালিব সয়কারের জায়গায় চটা আগে দিব, চ একার দিলাম। আর চ ছিল যেখানে, সেখানে তালিব স বসাই দিলাম। কি করলাম? খালি বিনিময় ঘটাই দিলাম, ওরটা ওর কাছে দিলাম, ওরটা এর কাছে দিলাম। তাহলে কি হয়ে গেল? বিপর্যয় হয়ে গেল। হাইরে মজার পড়া রে, শুধু সঙ্গে থাকতে হবে, শেয়ার দিতে হবে। আমি আরো ভালো ক্লাস নিব, আমি ইনশাআল্লাহ আরো ভালো ক্লাস নেব, কিন্তু শেয়ার কিন্তু দিতে হবে। তলোয়ার থেকে তরোয়াল, আর উদাহরণ দিতে হবে না, তাই না? দেখুন, লটা ছিল কোথায়? লটা ছিল 2 নাম্বার বর্ণে, লটা চলে গেল শেষে। তো ল যেহেতু শেষে চলে গেল, শেষের বর্ণ কে ছিল? শেষে ছিল র। তাহলে রটা কই যাবে? ল এর কাছে চলে যাবে, দেখে গেছে কিনা? এই যে ল এর কাছে চলে গেছে, এ র হয়ে গেছে। তার মানে তলোয়ার থেকে তরোয়াল কি হয়ে গেল? ধ্বনি বিপর্যয় হয়ে গেল। আপনারা সবাই সবাইকে মেনশন দিন, এখানে ক্লাসে আসার জন্য মেনশন দিন। প্রথম কাজ হচ্ছে মেনশন দেয়া। শাহনাজ পারভিন জলি আপু কমেন্ট করেছেন, প্রিয় ভাইয়ার বোঝানোর টেকনিকটাই ভিন্ন, অনেক কঠিন কিছু সহজ করে শেখায়। থ্যাংক ইউ আপু। আসলে আমি চেষ্টা করি, আমি যদিও অত ভালো শেখাতে পারি না, তবে চেষ্টা করে যাই। চেষ্টা করতে দোষের কি? আচ্ছা, লোকসান থেকে লোসকান। দেখুন, লয়কার, দন্তের ন, এদের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু, সুতরাং এদিকে আমাদের তাকানোর কোনো দরকারই নেই। কিন্তু যে লোকসান বানানে ক আর স ছিল,
আর এখানে লোকসান কি আছে নাকি দন্তের স আগে আসছে তারপরে ক আসছে? তার মানে ক আর স ছিল, উল্টে গিয়ে কি হয়েছে? দন্তের স আগে আসছে, কটা পরে আসছে। তার মানে কি হয়েছে? বিনিময় হয়েছে। তার মানে বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। একই রকম চাকরি থেকে চারকি। ক গিয়েছে র এর কাছে, র গিয়েছে ক এর কাছে। মানে জাস্ট বিনিময় হয়েছে। বিনিময় যেখানে, তাহলে বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে, পড়া শেষ। তাহলে তাহলে আমরা কি শিখেছি? আমরা কিন্তু বিপর্যয়, ধ্বনি বিপর্যয়টা শিখে ফেলেছি। এবার আমরা শিখব অভিশ্রুতি। ভাইয়া অভিশ্রুতি কারা? এটা আরো সহজ। ক্রিয়াপদ চিনেন না? ক্রিয়াপদ মানে ভার্ব। আমরা যখন ইংলিশে ক্লাস করব তখন ভার্বের একটা স্পেশাল ক্লাস নিব আমি আপনাদেরকে। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলো ক্লাস নেব, স্পেশাল ক্লাস নিব। আপনারা অবশ্যই এই জব কুটিরের সঙ্গে যুক্ত থাকবেন এবং মেসেজ করবেন। জব কুটিরের পেজে মেসেজ করবেন ক্লাসটা কখন হয়। মিথিলা আপু যেভাবে ক্লাস দেবে সেভাবে ক্লাস হবে। আচ্ছা, অভিশ্রুতি। অভিশ্রুতি মানেই হচ্ছে সাধু ভাষা থেকে চলিত ভাষা। কিন্তু অবশ্যই সেটা ক্রিয়াজাত শব্দ হতে হবে। ঠিক আছে? ক্রিয়াজাত শব্দ হতে হবে। অন্য কোনো শব্দ হলে হবে না। যেমন তুলা। তুলা কি ক্রিয়া? ওই যে আপনি তুলা বালিশ দিয়ে যে ঘুমান। তুলা কি ক্রিয়া? না, না, ওটা একটা নাম, ওটা একটা নাউন। তুলা থেকে তুলো, এগুলা তো সাধু চলিত হচ্ছে, তাই না? সাধু চলিত চলিত সাধু, কিন্তু ক্রিয়াজাত শব্দ হতে হবে। তাছাড়া কিন্তু অভিশ্রুতি হবে না। মনে আছে তো? একটাই শর্ত দিয়েছে। অবশ্যই সেটা ক্রিয়াজাত শব্দ হতে হবে, সাধু থেকে চলিত। যেমন আ আ উম আমি এখন খাবো। খাবোটা কি? চলিত ভাষা। আর যদি বলি খাইবো, তাহলে হয়ে যাচ্ছে সাধু ভাষা। তাহলে খাবো থেকে খাইবো এইটাই একটা অভিশ্রুতি। আশা করি আপনারা সবাই বুঝে গিয়েছেন। অভিশ্রুতি যে এত সহজ, কিন্তু খবরদার আপনার বোর্ড বইতে যে অভিশ্রুতির সংজ্ঞা দেয়া আছে, অন্যান্য গাইডে যে সংজ্ঞা দেয়া আছে, ওইসব পড়ে মাথা নষ্ট করতে যাবেন না। আসল কথা কিন্তু আমি বলে দিয়েছি। আ নিষ্পাহ নামে একজন কমেন্ট করেছেন। হ্যালো, হাই। তারপর হচ্ছে রামিশা বিলকিস জেরিন আপু বলেছেন, জুলিয়া আক্তার মুনি। আচ্ছা, আপু হচ্ছে মেনশন দিয়েছেন। থ্যাংক ইউ। তাহলে আমরা অভিশ্রুতিও কিন্তু বুঝে গিয়েছি। আচ্ছা, এখন উদাহরণ দিচ্ছি। কোরিয়া থেকে করে, ২ টাই কিন্তু ক্রিয়া। কি হয়েছে? সাধু থেকে চলিত। ব্যাস, এটা একটা অভিশ্রুতি। চলিয়া থেকে চলে, এটা একটা ক্রিয়া এবং সাধু থেকে চলিত। সো এটা একটা অভিশ্রুতি। বলিয়া একটা কাজ। বলিয়া থেকে বলে, সাধু থেকে চলিত হয়েছে। এটা একটা অভিশ্রুতি। আমাদের অভিশ্রুতি এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল। তাহলে অভিশ্রুতি এবং ধ্বনি বিপর্যয় আমরা অলরেডি শিখে ফেলেছি। ধ্বনি বিপর্যয় মানে কি? বিনিময় যেখানে, বিপর্যয় সেখানে। ব্যাস, পড়া শেষ। অভিশ্রুতি কারা? ক্রিয়াপদ সাধু থেকে চলিত হলেই অভিশ্রুতি। হাইরে মজার পড়া গো! এইভাবে যদি আমরা আগের থেকে পড়তাম, তাই না? তাহলে আমাদের কিন্তু এই ২ টা শেষ হয়ে গিয়েছে। এইবার আমরা আসল পড়া পড়ব। দ্ব্যর্থতা, বিচ্যুতি এবং বিকৃতি নিয়ে পড়ব। কিভাবে? সেটা হচ্ছে দ্ব্যর্থতা, বিচ্যুতি, বিকৃতি পড়ার জন্য এই গানটা আপনাদেরকে মনে রাখতে হবে। গানের সুর মনে না থাকুক, গানটা মনে থাকলেই হবে। গানটা কি আরেকবার গাওয়া যেতে পারে? অবশ্যই, গানটা আমি নিজেই লিখেছি, সুতরাং গানটা গাওয়া যেতেই পারে। গানটা এই সুরে গাইতে পারেন। এই গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। গানটা কি মুখস্থ হয়ে গিয়েছে? কার কার মুখস্থ হয়েছে একটু কমেন্ট করে জানাই তো। এই গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। এই কথাটা মনে রাখতে পারলেই কিন্তু আজকের পড়াটা শেষ, এখানেই শেষ। আপনারা সবাই কমেন্ট করুন তো, আপনারা কি আমার ক্লাস মানে ক্লিয়ার বুঝতে পারছেন? বা আমি যেভাবে বোঝাচ্ছি বুঝতে পারছেন? নাকি আমি শুধু মনে হচ্ছে যেন আ সব আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু কাইন্ডলি আপনার কমেন্ট আমি দেখতে চাচ্ছি। সৃজনী দেবী সৃজা আপু সৃজনী দেব সৃজা আপু জয়েন হয়েছেন। আ আদিবা তাসমিম আপু জয়েন হয়েছেন। আপু বলছেন আমার মুখস্থ হয়ে গিয়েছে। শুধু আমার লিখেছেন, মানে আমার মুখস্থ হয়ে গিয়েছে। চমৎকার! মুখস্থ যেহেতু হয়ে গিয়েছে, এই জিনিসটা কিন্তু আপনি আ সৃজনী দেব আপুর বুঝতে পেরেছেন। আচ্ছা। তারপরে তাহসিন শিমু আপু, হাই, হ্যাঁ ভাইয়া, আচ্ছা। আদিবা আপু বুঝতে পেরেছেন। বুঝতে পারা মানেই আমার কাছে এটা একটা আলহামদুলিল্লাহ। আমি নিজেই শুকরিয়া আদায় করছি যে আমি বোঝাতে পারছি। তাহলে ১ম কথা, দেখেন আমি এইখান থেকেই বোঝানো শুরু করি। ১ম এ যে বলেছি যে গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, মানে হচ্ছে ধরুন দন্তের ন। এই দন্তের নর গায়ের উপরে আজ আরেকটা দন্তের ন বসলো।
ঠিক আছে? তার মানে এটা কি? এটা একটা দ্বিত্বতা। যেমন মনে করুন রান্না, র আকারের রা, দন্তের নর গায়ের উপরে আরেকটা দন্তের ন। এই যে রান্না। তার মানে দন্তের ন নিচে দন্তের ন এসেছে মানেই এটা একটা দ্বিত্বতা। ক্লিয়ার? পক্ক, প, কয়ের নিচে ক। তার মানে কি? কয়ের গায়ের উপরে ক বসেছে। তার মানে এটাও একটা দ্বিত্বতা হয়েছে। মানে যেই উচ্চারণটা ডাবল হয়। আরেকটা জিনিস, প, কয়ের নিচে ব। কয়ের নিচে ব দেওয়ার কারণে কিন্তু কটাকে দুইবার উচ্চারণ করতে হয়, পক্ক। সুতরাং এটাকেও আমি বলবো দ্বিত্বতা। তাহলে দ্বিত্বতা জিনিসটা কি? একই বর্ণ এরকম গায়ের উপরে বসলে পরে আমরা সেটাকে দ্বিত্বতা বলবো। এই কথাটা এই জন্য মনে রাখতে হবে। এই গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়। ব্যঞ্জন পালালে, আচ্ছা, ব্যঞ্জন যদি পালিয়ে যায়, যেমন ব্যঞ্জন বর্ণ তো আপনারা সবাই চিনেন, ক, খ, গ, ঘ, এই সবই কিন্তু ব্যঞ্জন বর্ণ। ধরুন আমি বললাম বৌদিদি গো, বৌদিদি। আচ্ছা, বৌদিদি থেকে দেখুন এখানে দ আছে, এখানেও দ আছে। আমি কিন্তু গতকালের ক্লাসে বলেছিলাম, একই শব্দে যদি দুইটা বর্ণ থাকে তাকে বলে সমবর্ণ। একই শব্দ, যেমন বৌদিদি কয়টা শব্দ? একটাই শব্দ। একটাই শব্দের মধ্যে যদি দুইটা একই বর্ণ থাকে, যেমন এখানেও দ একটা বর্ণ, এখানেও দ একটা বর্ণ, তাই একই বর্ণ যেহেতু দুইবার চলে এসেছে এর নাম হচ্ছে সমবর্ণ। আর আমরা এখন কি বুঝবো? ব্যঞ্জন বিচ্যুতি বুঝবো। বিচ্যুতি মানে কি? ব্যঞ্জন পালালে পরে বিচ্যুতি হয়। এবার বৌদিদি থেকে যদি লিখি বৌদি, তাহলে আরেকটা দয়ের শিকার কই গেল? আরেকটা দয়ের শিকার কিন্তু বিচ্যুতি হয়ে গেল, পালিয়ে গেল, হারিয়ে গেল, নাই হয়ে গেল। তাই না? তার মানে কিন্তু আমরা ব্যঞ্জন বিচ্যুতি বুঝে গিয়েছি যে ব্যঞ্জন বর্ণ যদি নাই হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায় বা পালিয়ে যায়। আপনারা সবাই ভ্যানিশিং ম্যাথ শিখেছেন? ভ্যানিশিং ম্যাথ কিন্তু আমরা যখন ম্যাথ পার্ট বীজগণিত যখন করব তখন আমরা ভ্যানিশিং ম্যাথ শিখব। যাই হোক, ভ্যানিশ হয়ে গিয়েছে কিন্তু বৌদিদি থেকে বৌদি। সুতরাং এটা একটা বিচ্যুতি। আমি কিন্তু এখনো পড়ানো শুরু করিনি কিন্তু। আমি আপনাকে বেসিক একটা ধারণা দিচ্ছি। আমার পড়ানোটা শুরু হবে ধারণাটা দেওয়ার পর। আমার পড়ানোর স্টাইলটাই এরকম, ঠিক আছে? তাহসিন সীমা আপু কমেন্ট করেছেন, ভাইয়া আপনার সুর খুব সুন্দর আর একবার বলেন। আচ্ছা আপু, আমরা গানের তালে তালেই তো পড়ছি, অবশ্যই বলবো। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়। এই যে ব্যঞ্জনের এই যে দটা কিন্তু পালিয়ে যাচ্ছে, যে কারণে একটা বৌদি হয়েছে, এখানে দয়ের শিকারটা নাই হয়ে গেছে একটা। এই কারণে আমি এই কথাটা বলেছি, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়। আর পরে কি বলেছি? বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। তার মানে বর্ণ এবার যদি পাল্টে যায়, মনে করুন তালেবর সহায়কারে সা আর ক, কি হলো? শাক। শাক থেকে বললাম তালেবর সহায়কার গ, শাক, মানে যেটা আমরা ভাজি করে খাই। দেখুন শাক এবং শাক বানানটা একটু লক্ষ্য করুন। দেখুন শাক বানানে দুইটা বর্ণ ছিল, আবার শাক বানানেও দুইটা বর্ণ আছে। তার মানে কি? এখানে কিন্তু বিচ্যুতি হয়নি। বিচ্যুতি হওয়া মানে কি? যেমন বৌদিদি, বৌদিদি থেকে বৌদি, এখানে কিন্তু দয় রস্যিকারটা একেবারেই বিচ্যুতি হয়ে গেছে, কারণ এখানে আছে চারটা বর্ণ বৌদিদি বানানে, আর বৌদি বানানে কিন্তু তিনটা বর্ণ, চারটা থেকে তিনটা হয়ে গেছে। তার মানে কি? বিচ্যুতি হয়েছে, পালিয়ে গিয়েছে। কিন্তু শাক থেকে শাক, এটাতে কিন্তু পালিয়ে যায় নাই, কারণ এখানেও দুইটা বর্ণ আছে, এখানেও দুইটা বর্ণ আছে। তাহলে কি হয়েছে? এই বর্ণটা জাস্ট বিকৃতি হয়ে গেছে, মানে কটাকে বিকৃতি করে গ বানিয়ে ফেলেছি, ব্যাস এটুকুই কিন্তু করেছি। যে কারণে যে কারণে ওইটার নাম দিব কি? ওইটার নাম দিব বিকৃতি। আপনাকে জাস্ট ধারণা দিলাম, এখন কিন্তু ক্লাসটা শুরু করব, এর পরের অংশটা শুরু করব। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা যেহেতু আমরা বুঝতে পেরেছি, এখন আপনাকে সামারাইজ করে দিচ্ছি। মনে আছে দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি নিয়ে গানটা করেছিলাম, ওই গানটা এখন আমরা মিলাবো। গানের মধ্যে বলেছিলাম, এ গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। একে একে আমরা এখন মিলানোর চেষ্টা করব। গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, দেখুন এই যে দ্বিত্বতা, দ্বিত্বতাকে দুই ভাগ, শুনুন, প্রত্যেকটাকে দুই ভাগে ভাগ করব। দ্বিত্বতাকে দুই ভাগে ভাগ করব, বিচ্যুতিকে দুই ভাগে, বিকৃতিকেও দুই ভাগে ভাগ করব। দ্বিত্বতাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, একটার নাম দিব হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা, আরেকটার নাম সমীভবন। বিচ্যুতিকে যদি আমি দুই ভাগে ভাগ করি, একটার নাম দেবো ব্যঞ্জন বিচ্যুতি, আর একটা নাম দিব অন্তর্হতি।
বিকৃতিকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, একটার নাম দেব ব্যঞ্জন বিকৃতি, আর একটার নাম বিষমী ভবন। এবার অনেকে বলবেন, ভাইয়া আমার তো মনে থাকে না। আচ্ছা, মনে যেহেতু থাকে না, মনে রাখানোর ট্রিক্সও আমার কাছে আছে। প্রথমত আপনারা কি করবেন, যেহেতু আমি লিখেছি দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি, এই সিরিয়ালটা ঠিক রাখবেন। এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এই দ্বিত্বতার আগে একটা করে যাই আছে সবার সাথে ব্যঞ্জন শব্দটা লাগাই দেবেন। যেমন 1 নম্বরে নাম দিলাম, যেহেতু এটার নাম দ্বিত্বতা, তাহলে এটার নাম ব্যঞ্জন দ্বিত্বতা। শুধু ব্যঞ্জন কথাটা এর সঙ্গে লাগিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি ভাইয়া। আচ্ছা, বিচ্যুতির ক্ষেত্রে যাই। যেহেতু এটার নাম বিচ্যুতি, তাই এইখানে এইটার নাম দিয়ে দিই 3 নাম্বার। যেহেতু এটা 1 নাম্বার, এটা 3 নাম্বার দিই। কারণ মাঝে কিন্তু এই যে এটা 2 নাম্বার আছে, 2 নাম্বার তো শিখতে হবে। এজন্য 2 নাম্বারটা দিলাম না। তো 3 নাম্বারে এটার নাম দিলাম ব্যঞ্জন বিচ্যুতি। কারণ বিচ্যুতির আগে একটা ব্যঞ্জন বসালেই হলো। বিকৃতি আছে 3 নাম্বারটায়। তাহলে এই বিকৃতির আগে একটা ব্যঞ্জন কথাটা লাগাই দেব। তাহলে এটার নাম দেব 3, 4, এটা 5 নাম্বার দিলাম। তাহলে কিন্তু 1, 3 আর 5 নাম্বার আমাদের মুখস্থ হয়ে গেল। দ্বিত্বতা মানে ব্যঞ্জন দ্বিত্বতা, বিচ্যুতি মানে ব্যঞ্জন বিচ্যুতি, বিকৃতি মানে ব্যঞ্জন বিকৃতি। তাহলে 3টা কিন্তু মুখস্থ হয়ে গিয়েছে। এবার প্রথমটা, এবার 2 নাম্বারটা যেটা বাকি রেখেছিলাম সেটা বলি। তারপরে বলবো সমীভবন, মানে উপরে দিব সমীভবন। সমীভবন মানে কি? সমান করাকে বলে সমীভবন। আচ্ছা, সমীভবনের বিপরীত শব্দ কি? বিষমীভবন। তাহলে বিষমীভবনকে একদম লাস্টে দিয়ে দিলাম। এই যে এই 6 নাম্বারে দিয়ে দিলাম, এটার নাম বিষমীভবন। তাহলে উপরে ছিল সমীভবন, শেষে দিলাম বিষমীভবন। আর বাকি আছে কি? মাঝেরটা বাকি আছে, অন্তর্হতি কিন্তু বাকি আছে। অন্তর কোথায় থাকে? অন্তর কিন্তু বুকের মাঝেই থাকে, তাই না? এই জন্য এটার নাম অন্তর্হতি। অন্তর্হতি কিন্তু মাঝখানেই আছে। এটা দিয়ে আপনি মনে রাখবেন যে অন্তর্হতি কিন্তু মাঝখানেই আছে, এজন্য অন্তর্হতিটা মাঝে বসবে। অন্তর মানে হচ্ছে বুক, ব্যাস পড়া শেষ। তার মানে দ্বিত্বতা মানে ব্যঞ্জন দ্বিত্বতা, বিচ্যুতি মানে ব্যঞ্জন বিচ্যুতি, বিকৃতি মানে ব্যঞ্জন বিকৃতি। উপরেরটার নাম দিবেন সমীভবন, লাস্টে গিয়ে লিখবেন বিষমীভবন, আর মাঝে দিবেন অন্তর্হতি। বাস, এটা হচ্ছে একটা ট্রিক্স। এই ট্রিক্সটা মনে রাখার মাধ্যমে এখানে যা আছে সব সিরিয়ালি এভাবে লিখে ফেলবেন। 1 নাম্বারে ব্যঞ্জন দ্বিত্বতা, 2 নাম্বারে সমীভবন, 3 নাম্বারে ব্যঞ্জন বিচ্যুতি, 4 নাম্বারে অন্তর্হতি, 5 নাম্বারে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, 6 নাম্বার হচ্ছে বিষমীভবন। এইভাবে সিরিয়ালটা কিন্তু আমরা লিখে ফেললাম। সবার কাজ হচ্ছে এটা একটা স্ক্রিনশট দেন, কারণ এর মধ্যে সব উত্তর লুকিয়ে আছে। জবের পরীক্ষায় যেসব প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর কিন্তু এইটুকুর মধ্যেই লুকিয়ে আছে। আমি বোঝাবো আপনাকে। আপনার কাজ হচ্ছে স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনশট দিয়ে এটা আগে আপনি আপনার কাছে রেখে দিন। এইবার আপনাকে বোঝার চেষ্টা করুন। প্রথমত, দ্বিত্বতা মানে কিন্তু আমি শুরুতেই বুঝিয়ে দিয়েছি। গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, দেখুন পাক্কা বানানে কিন্তু কয়ের নিচে ক, তার মানে কয়ের গায়ের উপরে ক বসেছে। রান্না বানানে কিন্তু দন্তের নর নিচে দন্তের ন বসেছে, তার মানে পাক্কা, রান্না এগুলো কিন্তু সবই দ্বিত্বতা। এখন কথা হচ্ছে, দ্বিত্বতা তো বুঝলাম, দ্বিত্বতা তো 2 প্রকার, একটা ব্যঞ্জন দ্বিত্বতা আর একটা হচ্ছে সমীভবন। কোনটাকে কি বলবো? দেখুন, যেটা ব্যঞ্জন দ্বিত্বতা সেটাতে বর্ণের সংখ্যা কখনো সমান হবে না। বর্ণের সংখ্যা সমান না হলে সেকে ব্যঞ্জন দ্বিত্বতা বলবো। বর্ণের সংখ্যা সমান না হলে তাকে ব্যঞ্জন দ্বিত্বতা বলবো। আর সমীভবন মানে কি? সমীভবন মানে সমান সমান, অর্থাৎ বর্ণের সংখ্যা যদি সমান হয় তাকে বলবো সমীভবন। হয় রে মজার পড়ারে। দেখুন, রাধনা বানানে কয়টা বর্ণ আছে? র, ধ, ন, 3টা বর্ণ আছে। আর রান্না বানানেও কিন্তু 3টা বর্ণ আছে। রয়কারে রা, দন্তের নুন নিচে নয়কার। তার মানে এখানেও 3টা বর্ণ, এখানেও 3টা বর্ণ। ব্যাস, বর্ণের সংখ্যা সমান হয়েছে, এর জন্য এটার নাম সমীভবন। আর পাক্কা বানানো দ্বিত্বতা। কিন্তু বর্ণের সংখ্যা কি সমান হয়েছে? পাকা বানানে 2টা বর্ণ আর পাক্কা বানানে 3টা বর্ণ। তার মানে বর্ণের সংখ্যা কিন্তু সমান হয়নি। তার মানে বর্ণের সংখ্যা যদি সমান হয় তাকে বলবো সমীভবন। আর বর্ণের সংখ্যা যদি সমান না হয় তাকে বলবো ব্যঞ্জন দ্বিত্বতা। পড়া শেষ। তাহলে ব্যঞ্জন দ্বিত্বতা কিন্তু আমি শেষ করে ফেললাম। দ্বিত্বতা পার্টটাই শেষ করে ফেললাম। আবারও বলছি, দ্বিত্বতা 2 প্রকার, একটা ব্যঞ্জন দ্বিত্বতা, একটা সমীভবন। সবার আগে দেখতে হবে এটা দ্বিত্বতা কিনা। এই যে গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা আছে, কিন্তু কোন, কি ব্যঞ্জন দ্বিত্বতা নাকি সমীভবন, এটা বোঝার জন্য আমাকে মনে রাখতে হবে সমীভবন মানে তো সমান সংখ্যক বর্ণ। দেখি তো সমান সংখ্যক কিনা। রাদ না বানানে 3টা বর্ণ, রান্না বানানেও 3টা বর্ণ। এই সমান সমান হয়ে গেছে। সমান সমান হলেই তাকে বলবো সমীভবন। আর যদি সমান সমান না হয় তাকে বলবো ব্যঞ্জন দ্বিত্বতা।
সি, সি, সি এত ইজি পড়া, তাই না? মানে কি পড়তেছি আমরা? এত মজার পড়া আসলে। হায়, হায়, হায়! আচ্ছা, এবার বিচ্যুতিটা বোঝার চেষ্টা করি। আমি কিন্তু ব্যঞ্জন দ্বিত্বতা পড়িয়ে ফেলেছি। সবাই একটু কমেন্ট করুন তো বুঝতে পেরেছেন কিনা? সবার কমেন্ট দেখতে চাই। এই যে দ্বিত্বতা যে আমি যে গানের মধ্যে বলেছিলাম এই গানটা জানলে আপনার পড়াটা সহজ হয়ে যাবে। সবাই একটু কমেন্ট করুন। কে বুঝতে পেরেছেন? তাহসিন শিমু আপু, আপনি কি বুঝতে পেরেছেন? ও আপু বলছেন, "কি মজা!" আসলেই আপু অনেক মজা, তাই না? আচ্ছা, আপনারা সবাই ধৈর্য ধরে ক্লাস করবেন। তাহলে ধ্বনি পরিবর্তন কিন্তু আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু ক্লাসে আসবেন, আবার হুট করে চলে যাবেন। তখন তো কিছুই শিখতে পারবেন না। লাইভে ক্লাস করার একটা অন্যরকম মজা আছে। ঠিক আছে? সৃজনী দেবী আপু, সৃজনী দেব আপু বুঝতে পেরেছেন। সাফিনা আপু আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। নিষ্পা আপু বুঝতে পেরেছেন। আর বাকিরা বুঝতে পারেননি, মাত্র ৩ জন বুঝতে পেরেছেন। তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম। আচ্ছা সবাই কমেন্ট করুন, সবাই। আমি আসলে আপনার কমেন্ট না দেখে আসলে ক্লাস করিয়ে মজা পাচ্ছি না। তারপরে আরো কত জিনিস বোঝাবো আপনাকে, অনেক মজা করে বোঝাবো। পড়ার রাজ্যে পৃথিবীটা যেন গদ্যময় না হয়ে যায় নাকি? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আচ্ছা, আ অ্যাঞ্জেল লুৎফা আপু বলছেন, "অনেক লেট করে ফেলেছি। ১ম থেকে মিস করে ফেলেছি।" আচ্ছা ক্লাসটার রেকর্ড থাকবে। আনিতা জোহরা আপু বলছেন, "বুঝতে পেরেছি।" আজকে না আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। আমি ২ লাইন একটা গান গাইবো। সবাই কমেন্ট করুন ক্লাসটা কেমন লাগছে। ততক্ষণে আমি একটা গান গাই। রা রা রি রা রা রি রা। 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 আমার রাজ্য ভীষণ ছোট তখন, দিন কেটে যায় ঘুরে ফিরে, বড্ড সরল জীবনটায় আমার, কষ্ট থাকে দূরে দূরে, সেই রাজ্যের সাগর পাড়ে হঠাৎ যেন ভিড়ল তোরি, কে যেন এসে সামনে দাঁড়ালো, ঠিক যেন মোর রাজকুমারী, কি যেন কি হয়ে গেল, মন কেন শুধু তারে খোঁজে, জীবন কেন হারাতে চায়, রাজকুমারীর মনের ভাঁজে, রার রার রিরা রারিরা, রার রার রিরা রারিরা, রার রার রিরা রারিরা, রার রার রিরা রারিরা। আসলে আমি গানটা গাইনি। আমি আপনাদের হচ্ছে একটা বিনোদন দেওয়ার জন্য একটু মজা করলাম মাত্র। গান গাওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না। তো হচ্ছে চলুন, মাথা তো ঠান্ডা হয়েছে। যত গানই গাই এই গানটা কিন্তু ভুলে গেলে চলবে না। বারবার কিন্তু একই কথা বলছি। হায় গায়ের উপর বসলে যদি দীপ্ততা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। আমি কিন্তু সালমার গান গাইতে পারি না। এখন ব্যাপারটা এবার আমরা ব্যঞ্জন বিচ্যুতিকে শেখার চেষ্টা করব। বিচ্যুতি মানেই কিন্তু একটা করে হারিয়ে যাওয়া। একটা ব্যঞ্জন বর্ণ হারিয়ে যাবে। যেমন বৌ-দিদি থেকে বৌদি একটা ব্যঞ্জন কিন্তু দয়রসিকার কিন্তু আউট হয়ে গেছে। আর একটা দয়রসিকার আছে। ফলাহার থেকে ফলার। এই যে হয়াকার এখানে ছিল, এখান থেকে কিন্তু হয়াকারটা ভ্যানিশ হয়ে গেছে, পালিয়ে গেছে, নাই হয়ে গেছে। এটার নামই হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি মানে হারিয়ে যাওয়াকে বোঝায়। একটা ব্যঞ্জন বর্ণ হারিয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলব বিচ্যুতি। তাহলে বৌ-দিদি থেকে বৌদি এখানে কিন্তু একটা বর্ণ হারিয়ে গেছে মানে বিচ্যুতি হয়েছে। ফলাহার থেকে ফলার এখানেও কিন্তু বিচ্যুতি হয়েছে। এই তো ঝামেলা লেগে গেল। ভাইয়া বিচ্যুতি হয়েছে তো বুঝতে পারলাম। কিন্তু কি ধরনের বিচ্যুতি? ব্যঞ্জন বিচ্যুতি নাকি অন্তর্হতি? এইটা আমাকে বুঝাইয়ে দিন। দেখুন, আমি আপনার জন্য বলছি। সমবর্ণ শিখেছেন না? গত ক্লাসে সমবর্ণ শিখিয়েছি। সমবর্ণ মানে কি? একই শব্দের মধ্যে যদি ২ টা বর্ণ থাকে তাকে বলে সমবর্ণ। যেমন বৌ-দিদি বানানে দয়রসিকার ২ বার আছে। ব্যাস এটা একটা সমবর্ণ। তো সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিচ্যুতি। তাহলে বৌ-দিদি বানানে সমবর্ণ আছে। সমবর্ণ থেকে একটা দয়রসিকার বিচ্যুতি ঘটেছে। এইজন্য এটাকে আমি কেবল ব্যঞ্জন বিচ্যুতিই বলতে পারবো। অন্তর্হতি বলতে পারবো না। কেন? কারণ অন্তর্হতি মানে কি জানেন? অন্তর্হতি মানে হচ্ছে সমবর্ণ না হয়েও যদি বিচ্যুতি হয়, তাকে বলে অন্তর্হতি। দেখুন ফলাহার বানানে কিন্তু সমবর্ণ নেই। ফ আলাদা স ফ আলাদা বর্ণ, ল আলাদা বর্ণ, হ আলাদা বর্ণ,
রও কিন্তু আলাদা বর্ণ। একই বর্ণ কিন্তু কোথাও নাই। বউ দিদি বানানে ২ টা একই বর্ণ আছে। এখানেও দ আছে, এখানেও দ আছে। তাই এটা সমবর্ণ। কিন্তু ফলাহার বানানে কিন্তু কোনো সমবর্ণ নেই। এখানে সব আলাদা, আলাদা বর্ণ ছিল। তার মানে যেহেতু আলাদা, আলাদা বর্ণ ছিল, সমবর্ণ নেই, তাই এটাকে আমরা বলবো অন্তর্হতি। তাহলে বিচ্যুতি কাকে বলে? যদি ব্যঞ্জনের যদি বিচ্যুতি ঘটে, ব্যঞ্জন যদি হারিয়ে যায়, একটা ব্যঞ্জন হারিয়ে গেলে তাকে বিচ্যুতি বলবো। কি ধরনের বিচ্যুতি বলবো? হয় তাকে ব্যঞ্জন বিচ্যুতি বলবো, না হলে তাকে অন্তর্হতি বলবো। যদি সমবর্ণ না হয়েও বিচ্যুতি হয় তাকে বলবো অন্তর্হতি। আর সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিচ্যুতি। এই কথাটা, এই কথাটা, এই কথাটা কে বুঝতে পারেননি আমাকে বলেন তো একটু কমেন্ট করে। ওরে বাবা, কত কমেন্ট! নিষ্পা আপু কমেন্ট করেছেন। গানের কণ্ঠটা ভালো। আপনার আচ্ছা। আনিতা জোহরা আপু বলছেন মাশাআল্লাহ, শুকরিয়া। অ্যাঞ্জেল লুৎফা আপু বলছেন, ভাইয়া আপনার ভয়েসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। সাফিনা খাতুন আপু বলছেন বুঝতে পারছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে তো আমার জন্য অনেক। আচ্ছা, শুধু সাফিনা আপু বুঝতে পেরেছেন আর বাকিরা বুঝতে পারেননি? যখনই আপনার মাথার উপর প্রেসার চলে আসবে, সঙ্গে, সঙ্গে আপনি ওই দোয়াটা পড়ে নেবেন। রব্বি জিদনি ইলমা রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। এই কথাটা বলার পর যদি ভুলে যান, সব দায়ভার আমার। কিন্তু আপনার সহি শুদ্ধভাবে বলতে হবে, কিন্তু উল্টোপাল্টা বললে হবে না। যা বলবেন আরবিতে সহি শুদ্ধভাবে বলবেন। তারপরে যদি ভুলে যান, এটার দায়ভার আমি নিব। আচ্ছা, সৃজনী আপু বুঝতে পেরেছেন, নিষ্পা আপু বলছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, শুকরিয়া। আচ্ছা, বুঝতে পারলে হবে, শেয়ার দিতে হবে না? শুধু বুঝলে কিন্তু হবে না, শেয়ার দিতে হবে। নাকি শেয়ার দিতে আপনারা লজ্জা পান? যে ভাইয়ার ক্লাস যদি শেয়ার দিই, ভাইয়া যে বাজে ক্লাস নেয়, এই ক্লাসটা যদি আমি শেয়ার দিই, তাহলে তো আমার মান সম্মান থাকে না। ভাইয়া যদি ভালো ক্লাস নিত তাহলে না হয় আমি অন্য একটা গ্রুপে, অন্য একটা মেসেঞ্জারে আমার একটা বান্ধবীকে শেয়ার দিতে পারতাম, যাতে ক্লাসে আসে। কিন্তু ভাইয়ার ক্লাসটা যদি আমি এখন এই মুহূর্তে শেয়ার দিই, ভাইয়া তো কত জঘন্য ক্লাস নেয়। আর সবাই জানবে যে এরকম একটা জঘন্য ক্লাস করায় তার ক্লাসের মেনশন দিচ্ছ। এইজন্য হয়তোবা আপনারা শেয়ার দিচ্ছেন না, বুঝতে পারছি। মানে আমি ক্লাসটা ভালো করাতে পারি না জন্য শেয়ার দিচ্ছেন না। খাদিজা ইসলাম আপু বলছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এরই মধ্য দিয়ে আমরা দ্বিত্বতা শিখেছি, বিচ্যুতি শিখেছি। এবার আমরা বিকৃতি শিখব। শেয়ার ডান, নিষ্পাহ আপু বলছেন শেয়ার ডান। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি একটা কাজ করি। কয়জন শেয়ার দিয়েছেন সেটা একটু দেখি। সর্বনাশ, সর্বনাশ। আমি কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি মাত্র কয়টা শেয়ার হয়েছে আপনারা নিজেরাই দেখেন। যে কারণে আমার লজ্জা করছে। আমার বলতে লজ্জা করছে যে আমি এত কষ্ট করে ক্লাস করাচ্ছি। আর শেয়ার মাত্র এই কয়েকটা। আফসোস। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক। তার মানে আপনারা সবাই জাস্ট ক্লাসই করে যাচ্ছেন শুধু নিজের জন্য। বাট এখানে যে একটা শেয়ার বাটন লেখা আছে, এখানে শেয়ারে ক্লিক করবেন। করার পরেই দেখতে পাচ্ছেন ইওর স্টোরি, গ্রুপ, কপি লিঙ্ক। আপনি লিঙ্কটা কপি করেন না হয়। কপি করে আপনি ওই লিঙ্কটা অন্যকে পেস্ট করে দিলেও তো শেয়ার হয়ে যায়। অথবা মোড়ে গিয়ে আপনি শেয়ার করতে পারেন নিউজ ফিডে, ইওর গ্রুপ, আপনার যদি কোনো গ্রুপ থাকে সেখানে, বা চ্যাট বক্সে আপনার বান্ধবীকে শেয়ার করতে পারেন। তা না করে মাত্র এই তো এখন আরেকটা শেয়ার বেড়েছে। এই কথাটা বলেছি, একটা শেয়ার বেড়েছে। তার মানে টোটাল আমি কয়টা শেয়ার আমি বলবো না, কিন্তু দেখতে পাচ্ছি কয়টা শেয়ার। আফসোস। যাই হোক, আমার দায়িত্ব আমি পালন করছি তারপরেও। যেহেতু আমি বলেছি সুন্দর করে ক্লাস নিব, নিয়ে যাই। আসলে আল্লাহ তাআলা এটার বিচার করবেন। আমি এটা আমার নিজের উপরে রাখছি না। আচ্ছা, এবার বিকৃতি বোঝার চেষ্টা করব। দ্বিত্বতা বুঝেছি, বিচ্যুতি বুঝেছি, বিকৃতি বুঝতে আবার সমস্যা কিসের? বিকৃতি মানে কি? বিকৃতি মানে কিন্তু সেখানে কোনো বর্ণ কিন্তু হারিয়ে যাবে না। যে কয়টা বর্ণ আছে ওই কয়টা বর্ণই থাকবে। হারিয়ে কিন্তু যাবে না। আবার বিকৃতি মানে কিন্তু সেখানে কোনো দ্বিত্বতা থাকবে না। মানে ওই যে গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ওই ঘটনাই ঘটবে না। কারণ গায়ের উপর এখানে বসার কোনো সিনই থাকবে না। বিচ্যুতি, বিচ্যুতির মধ্যে কি থাকে? বিচ্যুতির মধ্যে হচ্ছে বর্ণ, সমবর্ণের কথা বলছি। হয় সমবর্ণ থাকবে, না হলে বর্ণ হারিয়ে যাবে। কিন্তু বিকৃতির ক্ষেত্রে কিন্তু এগুলার কোনোটাই ঘটবে না।
বিকৃতির ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে বিকৃতিতে জাস্ট দেখুন সমান সংখ্যক বর্ণই থাকবে। কপাট বানানে ৩টা বর্ণ আছে, আবার কবাট বানানেও কিন্তু ৩টা বর্ণ আছে, কিন্তু বর্ণের সংখ্যা কিন্তু হারিয়ে যায় নাই, যে কারণে এটাকে বিচ্যুতি বলবো না। আবার গায়ের উপরেও বসে নাই, এই কারণে আমরা দ্বিত্বতাও বলবো না। এটাকে আমরা বিকৃতি বলবো কেন? কারণ কপাট এই পটা কিন্তু পরে গিয়ে ব হয়ে গিয়েছে। দেখুন কপাট, এই কপাট এখানে প ছিল আর এখানে ব হয়ে গেছে, পটাকে ব বানিয়ে ফেলেছি, মানে কি পটাকে বিকৃতি ঘটায় ব বানিয়ে ফেলেছি। আবার লাল এবং নাল, এখানেও কিন্তু দুইটা বর্ণ আছে, এখানেও দুইটা বর্ণ আছে, তার মানে কিন্তু এখানে বিচ্যুতি হয়নি, আবার দ্বিত্বতাও হয়নি, কারণ গায়ের উপর বসলেই তো দ্বিত্বতা হবে, এটাও হয়নি। তাহলে কি হয়েছে? বিকৃতি হয়েছে। কেন বিকৃতি হয়েছে? কারণ যেখানে লয় আকার ছিল সেখানে দন্তের নয় আকার হয়েছে, ঠিক আছে? তার মানে কি লটা দন্তন্য হয়েছে, মানে বিকৃতি হয়েছে। এই কারণে এদেরকে আমি বিকৃতি বলবো। এখন বিকৃতি তো দুই প্রকার হতে পারে, একটা ব্যঞ্জন বিকৃতি, আমার যখন কল আসে মোবাইলে তখন হচ্ছে আমার নেটে একটু সমস্যা করে। সবাই একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন কি যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। নিষ্পা আপু বলছেন শেয়ার করতে যদি মরে যেতেই হয় তাহলে শেয়ার দিবে কে ভাইয়া? আচ্ছা। জুমু আপু বলছেন ভাইয়া শেয়ার করলাম তো। আচ্ছা, তার মানে বুঝতে পেরেছি আমার জুমু আপু শেয়ার করেছেন। আর কে শেয়ার করেছেন? জুমু আপু এবং নিষ্পা আপু শেয়ার করেছেন। এইবার আমি হিসাবটা খুব ভালো করে মিলাতে পারলাম যে আমার ক্লাসটা আসলে মানে আমার ক্লাসের মূল্য কে কে দিয়েছেন। ও আচ্ছা, শেয়ারের সংখ্যা আরো ২টা বেড়েছে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কে কয়টা শেয়ার দিয়েছেন। তার মানে ক্লাস করছেন কতজন দেখি? আচ্ছা, ক্লাসের সংখ্যা আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। এতজন ক্লাস করে মাত্র এই কয়েকটা শেয়ার। ভালো, ভালো। খুব ভালো। আচ্ছা, খাদিজা আপু বলছেন, "ভাইয়া আমিও শেয়ার করেছি।" আচ্ছা, হিসাব কিন্তু আরো মিলে যাচ্ছে। আমার খাদিজা আপু, মানে খাদিজা ইসলাম আপু, তারপরে হচ্ছে আমার জুমু আপু এবং আমার নিষ্পা আপু। এই ৩ আপুই শেয়ার দিয়েছেন। আচ্ছা, আর সাফিনা আপু, হিসাব মিলে গিয়েছে। এই তো হিসাব কিন্তু মিলে গিয়েছে। এই ৪ জন শেয়ার দিয়েছেন। আমার এখানেও আছে ৪ টা। বাহ! এই ৪ টা আপুর নাম একটু মিথিলা আপু আপনি একটু মনে রাখবেন। অন্য কেউ কাউকে মানে ক্লাস থাকুক না থাকুক, এই ৪ টা আপু যদি ক্লাসে থাকে আমি ক্লাস করিয়ে যাব। প্রয়োজনে অন্য গ্রুপে ক্লাস নিলেও এই ৪ টা আপুকে রাখবো ক্লাসে। প্রয়োজনে ডেকে নিয়ে আসতে হবে মিথিলা আপু। কারণ এই আপুগুলো শেয়ার দিয়েছেন। শেয়ার দিয়েছেন মানে আমার মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমি তার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করি। আচ্ছা, তাহলে বিকৃতি জিনিসটা কিন্তু আমরা বুঝে গিয়েছি, যেখানে বিচ্যুতিও হয় না, দ্বিত্বতাও হয় না। এখন বিকৃতি তো ২ প্রকার, একটা ব্যঞ্জন বিকৃতি আর একটা হচ্ছে বিষমীভবন। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি কারা? সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হয়, দেখুন তো ক পাঠ বানানে কিন্তু ক আলাদা শব্দ, প মানে ক প ট ৩টা কিন্তু আলাদা বর্ণ। তার মানে এখানে কিন্তু কোনো সমবর্ণ নাই। এই কারণে এটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। কারণ ব্যঞ্জন বিকৃতির সংজ্ঞাতেই বলা হচ্ছে সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হয়। বিকৃতি যে হয়েছে এটা তো আমরা আগেই শিখে নিলাম রে আপু, যে প ছিল ব হয়ে গিয়েছে মানে বিকৃতি হয়েছে। আবার লাল বানানে লয়াকার ছিল সেখানে দন্তের নয়াকার হয়েছে মানে বিকৃতি হয়েছে। কিন্তু কি ধরনের বিকৃতি হয়েছে সেটা কিন্তু আমরা জানতাম না। এই কথাটার মাধ্যমে আমরা কিন্তু জেনে গেলাম যে যদি সমবর্ণের না হয়েও বিকৃতি হয়, সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হয় তাহলে সেটাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। আর সমবর্ণ হয়ে যদি বিকৃতি হয় তাকে বলবো বিষমীভবন। দেখুন লাল বানানে কি সমবর্ণ আছে? অবশ্যই সমবর্ণ আছে। লাল বানানে এখানেও ল আছে, এখানেও ল আছে, মানে সমবর্ণ হয়ে গেল। এই সমবর্ণ থেকে যদি বিকৃতি হয় তাকে বলবো বিষমীভবন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কে কে বুঝতে পেরেছেন? সবাই কমেন্ট করে জানান তো। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি বা করেছি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, নাকি আমার বোঝানোতে অসুবিধা আছে? একজন কমেন্ট করেছেন যে আমার সাউন্ড ক্লিয়ার ছিল না। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার না থাকলে তো আসলে খুব সমস্যা। আপনাদের বুঝতে অসুবিধা হবে। একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আমি কোরআন থেকে যদি
5টা আয়াত তিলাওয়াত করি, তাহলে আপনারা হয়তোবা, এবং এটা দেখে আপনারা কমেন্ট করুন তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সাউন্ড ক্লিয়ার আছে? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين صدق الله العلي العظيم। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে? এখন সাউন্ড ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। তার মানে আমি আপনাদের কমেন্ট দেখে বুঝতে পেরেছি যে সাউন্ড ক্লিয়ার আছে। ফারুক ভাইয়া বলছেন অসাধারণ বোঝানোর ধরন। থ্যাংক ইউ ভাইয়া, ক্লিয়ার আছে। মনিরা আপু বলছেন, লুৎফা আপু বলছেন এখন ক্লিয়ার আছে, তবে মাঝে মধ্যে নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। সাফিনা আপু কমেন্ট মাশাআল্লাহ। নিসপা আপু মাশাআল্লাহ। সূরা ইয়াসিন, এক্স্যাক্টলি আপু, সূরা ইয়াসিনের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। এরই মধ্য দিয়ে আমরা দ্বিত্বতা, বিচ্যুতি এবং বিকৃতি শেষ করেছি। দ্বিত্বতা দুই প্রকার, ব্যঞ্জন দ্বিত্বতা, সমীভবন। ব্যঞ্জন বিচ্যুতি এর মধ্যে দুই প্রকার আছে, ব্যঞ্জন বিচ্যুতি, অন্তর্হতি। ব্যঞ্জন বিকৃতি যেটা, সরি, বিকৃতির মধ্যে দুটো আছে, একটা ব্যঞ্জন বিকৃতি, একটা বিষমীভবন। এবার কি বুঝতে পেরেছেন এই গানটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? এই গানটা ধরে ধরে কিন্তু আমরা পুরো ক্লাসটা শেষ করে ফেলতেছি অনেকটা। গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। আজকে যেভাবে আপনাদের ক্লাসটা করাইলাম ঠিক এইভাবে আপনি অন্যকে পড়াবেন, দেখবেন তিনি কত সুন্দর করে ধ্বনি পরিবর্তনটা বুঝতে পারেন। তাহলে দেখুন এখানে যে দ্বিত্বতা, পক্ক বানানের দ্বিত্বতা আছে, কারণ গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, চক্ক, ধাক্কা, টেক্কা, আক্কেল সবই কিন্তু দ্বিত্বতা হয়েছে। আবার দ্বিত্বতা হয়েছে এখানেও, পদ্ম, খদ্দের, নিরুদ্দেশ, উদ্দাম, তাই না? দ্বিত্বতা হয়েছে। আবার দ্বিত্বতা কিন্তু যে জয় জতে হয়, এই যে বিপজ্জনক জয় জ আছে, উজ্জ্বল জয় জ আছে, রাজ্য, রাজ্য বানান যদিও যে রয়াকার বর্গের জয় জ ফলা, আসলে এটা কিভাবে হয় যে রাজ্য থেকে রাজ্য, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো দেখুন, আচ্ছা সবাই কমেন্ট করুন তো, এটা প্রশ্নটা করলাম, রাজ্য থেকে রাজ্য এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? প্রথমত এটা কিন্তু দ্বিত্বতা আছে, সুতরাং এটা দেখেই বুঝে নিতে পারছি যে রাজ্য রয়াকার বর্গের জয় জয় ফলা, রাজ্য থেকে রয়াকার বর্গের জয় জয় রাজ্য। দেখুন এখানে কিন্তু দ্বিত্বতা আছে, সুতরাং বুঝে নিতে হবে হয় এটা ব্যঞ্জন দ্বিত্বতা, না হলে সমীভবন, যে কোনো একটা হবেই হবে, কারণ দ্বিত্বতা আছে, যে দ্বিত্বতার মধ্যে পরেই দুইটা, একটা ব্যঞ্জন দ্বিত্বতা, একটা সমীভবন। আচ্ছা, সমীভবন মানে সমান সংখ্যক ব্যঞ্জন থাকবে, কিন্তু এখানে রাজ্য বানানে রয়াকার র আছে আর জ আছে, মানে দুইটা বর্ণ। আর রাজ্য বানানে রয়াকার একটা, জয়ের নিচে জ আরো দুইটা, মানে এখানে তিনটা, দুইটা থেকে তিনটা হয়েছে। তার মানে ব্যঞ্জন বর্ণ কিন্তু সমান সংখ্যক হয়নি। তার মানে
অসমান সংখ্যক ব্যঞ্জন হয়েছে। বলুন তো এটা কি হবে? ব্যঞ্জন দ্বিত্বতা নাকি সমীভবন? সমীভবনে সমান সংখ্যক ব্যঞ্জন থাকে। এটা সমান সংখ্যক ব্যঞ্জন নেই। যে কারণে এটা সমীভবন হবে না। তাহলে কি হবে? ব্যঞ্জন দ্বিত্বতা হবে। তার মানে রাজ্য থেকে রাজ্য কি হবে? ব্যঞ্জন দ্বিত্বতা। এইজন্য গানের মধ্যে বলেছিলাম, আমার রাজ্য ভীষণ ছোট তখন, দিন কেটে যায় ঘুরে ফিরে, বড্ড সরল জীবনটায় আমার, কষ্ট থাকে দূরে দূরে। ঠিক আছে, তাহলে চলুন আমরা পরবর্তী অংশে চলে যাই। দ্বিতীয়তার মধ্যে আছে কম্ম করে সব কম্ম কাবার, কাজী নজরুলের একটা কবিতা ছিল। আম্মা, আম্মা বানানে ময়ম, খালাম্মা ময়ম আছে। ঠিক আছে, অনেকে কিন্তু এই খালাম্মাকে মাঝে মধ্যে আম্মা বানায় ফেলে, কারণ ওই বান্ধবীর আম্মাকে খালাম্মা বলতে বলতে টার্গেট করে কিভাবে এই খালাম্মাকে আম্মা বানানো যায়। ঠিক কিনা বলুন? তো হচ্ছে খালাম্মা, আম্মা এগুলা কিন্তু দ্বিত্বতা। ঠিক আছে, তাহলে আমরা দ্বিত্বতা বুঝেছি, সবই দ্বিত্বতা। কিন্তু গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, আর কখনো যেন দ্বিত্বতা ভুল না হয়। আর ব্যঞ্জন বিচ্যুতি, ব্যঞ্জন বিচ্যুতি মানে কিন্তু আর কোনদিন ভুল যাওয়া যাবে না, যে ব্যঞ্জন পালালে পরেই তাকে বিচ্যুতি বলে। গানের মধ্যেই বলেছিলাম, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়। ব্যঞ্জন যখন পালিয়ে যায়, বউ দিদি, এই যে দয়র শিকারটা হারিয়ে গেল, দিটা পালিয়ে গেল, একটা ইয়া আছে, বৌদি একটা দয়র শিকার আছে, ব্যাস হয়ে গেল। আবার বলছি, বৌদির কটা হয়ে গেল। এবার ফাল্গুন, এইটা আমি এখন যা যা দেখাচ্ছি সবই জবের পরীক্ষায় আসা। হ্যাঁ, এই যে ফাল্গুন বানানে ফয়াকার লয়ের নিচে কয়টা শুধু অন্তর নেই, এখানে ফাল্গুন বানানে কিন্তু ল ছিল, কিন্তু ফাগুন বানানে কিন্তু ল নাই। গানের মধ্যে আমরা কি বলি? ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, এরকম একটা গান আছে কিন্তু। তে ফাল্গুন ফাগুন, তে এইখানে আহ, যেহেতু লটা নাই হয়ে গিয়েছে, তার মানে বুঝতে পারছি বিচ্যুতি হয়েছে। এখন সমবর্ণ, এখন বিচ্যুতি, বলুন তো এটা কি ধরনের বিচ্যুতি? সবাই কমেন্ট করবেন, এটা আমি বলবো না, এটা কিন্তু আমি বলবো না। আচ্ছা, আরেকজনকে আচ্ছা বলুন তো, ফাল্গুন মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, বলুন তো ফাল্গুন মাস কোন ঋতুর মধ্যে পড়ে? ষড়ঋতু আমাদের কিন্তু ছয়টা। ষড়ঋতু কয়টা? ছয়টা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ফাল্গুন মাস কোন ঋতুর মধ্যে পড়ে বলুন তো? বা ফাগুন মাস বা ফাল্গুন মাস কোন কোন ঋতুর মধ্যে এই মাসটা পড়ে? ফারুক ভাই বলছেন, স্যার আপনার তিলাওয়াত শুনতে ইচ্ছা করছে আরো। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লাসের শেষের দিকে ইনশাআল্লাহ তিলাওয়াত করে শোনাবো। মাহবুব মুন্না ভাইয়া বলছেন, খুব ভালো লাগলো রিসিটেশন। আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ, সামনে আবার কোরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। তাহলে বলুন এটা কোন ঋতুর মধ্যে পড়ে? ফাল্গুন, ফাল্গুন থেকে ফাগুন, মানে ফাগুন এটা কোন ঋতুর মধ্যে পড়ে? বৈশাখ জ্যৈষ্ঠ, কি বলে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছয়টার মধ্যে কোনটা? সৃজনী দেবী আপু সৃজনী আপু বলছেন বসন্ত ঋতুর মধ্যে। ও আচ্ছা। জুমা আপু বলছেন, ভাইয়া আপনার ভয়েসটা কেটে কেটে আসতেছে, হয়তোবা নেটের কারণে। আপু আপনার ওখানে নেটের সমস্যার কারণে হয়তোবা এরকম হচ্ছে। ওরে আল্লাহ, সবাই বসন্ত লিখতেছে গো, তার মানে অবশ্যই বসন্তই হবে, এখানে কোনো সন্দেহ নেই। বসন্ত এটা আমার ফেভারিট একটা ঋতু। আসলে সবার কাছে ফেভারিট, তাই না? বসন্ত, এই বসন্ত নিয়ে তো কত সাহিত্যিকেরা কত কিছু লিখেছেন। আমাদের রবীন্দ্রনাথ তো কত কথা লিখেছেন। আহায়াজি এ বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, তাই না? রবীন্দ্রসঙ্গীত ছিল এটা। আচ্ছা, এবার আচ্ছা, ফলাহার থেকে ফলার, সবাই কমেন্ট করবেন, এবার সবার কমেন্ট দেখবো আমি, এখন কমেন্ট দেখবো, সেটা হচ্ছে ফলাহার থেকে ফলার, এটা কি হয়েছে? আমি যা প্রশ্ন করবো আনসার দেবেন তাই। এটা কি দ্বিত্বতা হয়েছে, এটা কি বিচ্যুতি হয়েছে, নাকি বিকৃতি হয়েছে? প্রশ্ন আমার তিনটা, আমি কিন্তু অপশন দিয়েছি, তিনটার মধ্যে একটা আনসার করবে, অন্যটা আনসার করলে হবে না। দ্বিত্বতা, বিচ্যুতি, নাকি বিকৃতি, কি হয়েছে? নিষ্পা আপু বলছেন বসন্ত। হ্যাঁ বসন্ত, অবশ্যই বসন্ত নিয়ে তো যত সব গান। বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতা, এরকম একটা গান আছে। তাই বলুন, কমেন্ট করুন, ফলাহার থেকে ফলার কি ধরনের ধ্বনি পরিবর্তন? দ্বিত্বতা, বিচ্যুতি, নাকি বিকৃতি? আচ্ছা, আপনার কমেন্ট কি আমি দেখতে পাচ্ছি না, নাকি কমেন্ট করছেন না, কোনটা? আচ্ছা, এই তো বিচ্যুতি। লুৎফা আপু বলছেন বিচ্যুতি, সবাই বলছেন বিচ্যুতি। আচ্ছা, হিসাব করে দেখি তো,
বিচ্যুতি কিনা। ফলাহার এখানে হয়কার ছিল, এখানে হয়কারটা কিন্তু নাই হয়ে গেছে, মানে হারিয়ে গেছে বা বিচ্যুতি ঘটছে। অর্থাৎ আম গাছের থেকে আমটা বিচ্যুত হয়ে, বোটা থেকে বিচ্যুত হয়ে মাটিতে পড়ে গেছে, মানে আমটা আম গাছ থেকে বিচ্যুত হয়ে গেল, আলাদা হয়ে গেল, নাই হয়ে গেল। ফলাহার থেকে হয়কারটা নাই হয়ে গেছে, হাটা পালিয়ে গেছে, তার মানে বিচ্যুতি হয়েছে। আবার আমরা কিন্তু জানি বিচ্যুতি জিনিসটা যেহেতু শিখে ফেলেছি, এখন বিচ্যুতির মধ্যে কিন্তু দেখুন একটা বিষয়, এই জিনিসটা আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট দিতে বলেছিলাম, আমি জানি না আপনারা দিয়েছেন কিনা। এই জিনিসটা যে বিচ্যুতির ক্ষেত্রে দুই ধরনের বিচ্যুতি, একটা ব্যঞ্জন বিচ্যুতি, একটা অন্তর্হতি। এইবার আপনারা কমেন্ট করুন, এই যে ফলাহার থেকে ফলার, এটা কি ব্যঞ্জন বিচ্যুতি বলবেন নাকি অন্তর্হতি? মনে আছে না? সমবর্ণ থেকে বিচ্যুতি হলে ব্যঞ্জন বিচ্যুতি, আর সমবর্ণ না হয়েও বিচ্যুতি হলে তাকে বলবো অন্তর্হতি। এইবার আপনারা কমেন্ট করুন, পারবেন যদিও, আমি কিন্তু এখন বলে দিয়েছি, একবারই বলে দিলাম, পরে কিন্তু আর বলে দিব না। এটা কমেন্ট করুন, ফলাহার থেকে ফলার, এটা কি হয়েছে, ব্যঞ্জন বিচ্যুতি না অন্তর্হতি? অন্তর্হতি। সবাই বলছেন অন্তর্হতি, এক্স্যাক্টলি এটা অন্তর্হতি। কিন্তু সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হতো তাহলে বলতাম ব্যঞ্জন বিচ্যুতি বলতাম, কিন্তু এটা অন্তর্হতি হয়েছে। আচ্ছা এটা কমেন্ট করুন তো, দুগ্ধ থেকে দুধ, এটা এটাতে কি হয়েছে, গটা কিন্তু পালিয়ে গিয়েছে, তার মানে এটাও কিন্তু কি হয়েছে, বিচ্যুতি হয়েছে। এখন কি ধরনের বিচ্যুতি হয়েছে দেখুন, দয়রস্য গয়ের নিচে ধ, এখানেও। আচ্ছা বলুন, এটা কি ব্যঞ্জন বিচ্যুতি নাকি অন্তর্হতি? এটাও অন্তর্হতি। আচ্ছা, দুগ্ধ থেকে দুধ, এটাও অন্তর্হতি হয়েছে কেন? কারণ এখানে তো একই বর্ণ, এখানে কি দেখতে পাচ্ছেন সমবর্ণ, দ গ ধ, দ গ ধ, মানে আমি একটু শর্টকাটে দুগ্ধ বানানে, যদিও সংযুক্ত অবস্থা আছে, আমি আলাদা করে লিখলাম, দ একটা বর্ণ, গ একটা ধ। এখানে কিন্তু সমবর্ণ নেই। সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হতো তাহলে না হয় আমরা ব্যঞ্জন বিচ্যুতি বলতে পারতাম। যেহেতু সমবর্ণ থেকে বিচ্যুতি হয়নি, তাহলে এটাকেও আমরা অন্তর্হতি বলবো। নিষ্পা আপু বলছেন অন্তর্হতি, এক্স্যাক্টলি। আচ্ছা এবার বলুন, শাক থেকে শাক, এর আগে কিন্তু এগুলো কিন্তু সব বিচ্যুতি হয়েছিল, পালিয়ে গিয়েছিল। কিন্তু শাক থেকে শাক, এটা কি বিচ্যুতি হয়েছে? না, এখানে দুইটা বর্ণ আছে, এখানেও দুইটা বর্ণ আছে, বিচ্যুতি হওয়ার চান্সই নেই। তাহলে কি হয়েছে, কটা গ হয়ে গেছে, মানে বিকৃতি ঘটেছে, কটাকে গ বানায় ফেলেছে, বিকৃতি হয়েছে। এখন বিকৃতিও কিন্তু দুই প্রকার ছিল, কি কি? একটা ব্যঞ্জন বিকৃতি আর একটা বিষমী ভবন। সবার মনে আছে তো? ব্যঞ্জন বিকৃতি আর বিষমী ভবন। ব্যঞ্জন বিকৃতি কারা আর বিষমী ভবন কারা? যদি সমবর্ণের না হয়েও বিকৃতি হয় তাকে বলে ব্যঞ্জন বিকৃতি। দেখুন তো, এখানে কি সমবর্ণ আছে, তালিবর্ষ আলাদা বর্ণ, ক আলাদা বর্ণ, তাহলে তার আলাদা আলাদা বর্ণ যেহেতু, তার মানে কিন্তু এখানে সমবর্ণ নেই, তার মানে এটা ব্যঞ্জন বিকৃতি। কি সমবর্ণ না হয়েও বিকৃতি ঘটলে, তার মানে এখানে সমবর্ণ নেই, তার মানে এটা একটা ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। সবাই বলছেন ব্যঞ্জন বিকৃতি, এক্স্যাক্টলি এটা ব্যঞ্জন বিকৃতি। এটা অবশ্যই ব্যঞ্জন বিকৃতি, কারণ সমবর্ণ এখানে নেই। কিন্তু এইখানে কিন্তু লাল থেকে নাল, এখানে লয়াকার ছিল, এখানে ল ছিল, অর্থাৎ এখানে দুইটা ল আছে, তার মানে সমবর্ণ। সমবর্ণ থেকে যদি বিকৃতি হয় তাকে বলবো হচ্ছে বিষমী ভবন, তার মানে এটাকে আমরা বিষমী ভবন বলতে পারি। হয় হয় হয়, পরে এত মজার, হ্যাঁ। নীল থেকে সবাই এখন পরীক্ষা দিন, এবার এক্সাম দিন, সবাই এক্সাম দিন, নাম্বার লিখবেন, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার কি আনসার হয় বলুন? নীল থেকে লীল, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? নীল থেকে নীল, নীল থেকে লীল। অনেকেই কিন্তু আহ, যখন ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, ঠান্ডা লাগে, তখন কিন্তু নাকটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু নীল বলতে পারি না, আমরা কি বলি? নীলকে বলি লীল। হ্যাঁ, যদি বলি, বলুন তো, লাল নীল দীপাবলি, লাল নীল দীপাবলি, আপনারা কি বলবেন? ঠান্ডা লাগবে বলবেন লাল নীল দীপাবলি, লাল নীল দীপাবলি, তাই বলবেন না? কারণ দন্তের ন নাসিক্য বর্ণের উচ্চারণটা তখন কিন্তু আপনারা করতে পারবেন না। নিষ্পা আপু বলছেন ওকে ভাইয়া রেডি, ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা আনসার করুন। হুম, শুধু ব্যঞ্জন লিখলে ফেল, ফেল। এই যে জাসিরুল ভাইয়া অলরেডি ফেল করেছেন। আচ্ছা, লুৎফা আপু বলছেন বিষমী ভবন, সরাসরি বিষমী ভবন আপু আনসার করেছে। আল্লাহ, আপু কতটা ট্যালেন্টেড। এই যে আরেকজন বলছেন সমী ভবন।
ওরে বাবারে, সমীভবন কাদের ক্ষেত্রে হয়? সব ভুলে গেলে চলবে না তো। সমীভবন কারা? দ্বিত্বতা আর সমীভবন। মনে আছে না? দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। দ্বিত্বতার মধ্যে ছিল হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা আর হচ্ছে সমীভবন। যেহেতু এখানে দ্বিত্বতা হয়ই নাই, দ্বিত্বতা হওয়ার জন্য গান কি বলেছিলাম ভুলে গেছেন? দ্বিত্বতার মধ্যে বলেছিলাম, আরে গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়। আচ্ছা, গায়ের উপর কি বসছে? যে লয়ের নিচে ল কি হইছে? গায়ের নিচে তো বসে নাই, গায়ের নিচে গা বসে নাই। তাহলে এটা দ্বিত্বতা হওয়ার সুযোগই নেই। তার মানে দ্বিত্বতা হওয়ার সুযোগ নাই, মানে ব্যঞ্জন দ্বিত্বতাও হবে না, সমীভবনও হবে না। আচ্ছা, একজন বলছেন ব্যঞ্জন বিকৃতি, আর একজন বলছেন বিষমীভবন। সর্বনাশ করে ফেলছে রে, সব এলোমেলো করে ফেলতেছেন। কিন্তু এটা কিন্তু ঠান্ডা মাথায় ভাবতে হবে। প্রথমত, এটা দ্বিত্বতা হবে না, এজন্য দ্বিত্বতা মানে ব্যঞ্জন দ্বিত্বতাও হবে না, সমীভবনও হবে না। আচ্ছা, বিচ্যুতির মধ্যে যাই। বিচ্যুতি মানে এখানেও দুইটা বর্ণ আছে, এখানেও দুইটা বর্ণ আছে, তার মানে বিচ্যুতির মধ্যে পড়বেই না, তার মানে ব্যঞ্জন বিচ্যুতিও হবে না, আবার অন্তর্হতিও হবে না। তার মানে বিকৃতির মধ্যে তাহলে হতে পারে। এই যে দন্তেন্যটা বিকৃতি হয়ে ল হয়ে গেছে, তাহলে বিকৃতির মধ্যেই সঠিক আনসার লুকিয়ে আছে। বিকৃতি, বিকৃতি আবার দুই প্রকার, একটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি আর একটা হচ্ছে বিষমীভবন। যদি সমবর্ণ থেকে বিকৃতি হয় তাহলে সেটাকে আমরা বলবো বিষমীভবন। ঠিক আছে? সমবর্ণ থেকে যদি বিকৃতি হয় তাকে বলবো বিষমীভবন। দেখুন, এখানেও ল আছে, এখানেও ল আছে, বাস এটাই একটা সমবর্ণ। এই সমবর্ণ থেকে বিকৃতি হয়ে গেছে, এই কারণে এটার নাম হয়ে যাবে বিষমীভবন। যারা যারা বিষমীভবন আনসার করেছেন তাদের জন্য একটা করতালি তো অবশ্যই দিব আজকে, গ্যারান্টি সহকারে। দেখি দেখি দেখি। এবং সঙ্গে সঙ্গে নাম ঘোষণা, ব্যঞ্জন বিকৃতি কারা কারা আনসার করেছেন। সবার প্রথমে যিনি আনসার করেছেন তারটা পড়বো আজকে, কারণ আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি কি অন্তর্হতি নাকি কোনটা আনসার করেছেন? এটার আনসার হবে বিষমী ভবন। লুৎফা আপু বলছেন বিষমী ভবন, লুৎফা আপু ফার্স্ট। আবার যারা বলছেন ব্যঞ্জন বিকৃতি তারা কিন্তু হলো না। জুমু আপু বিষমী ভবন বলেছেন, নিষ্পা আপু বিষমী ভবন। আচ্ছা, এইবার কিন্তু আপনারা সবাই সঠিক আনসার করেছেন, এটা বিষমী ভবন হয়েছে। এইভাবে আমরা শিখবো, ট্রাই করতে করতে, ভুল হবে হোক, ঠিক আছে, ভুলের মধ্য দিয়ে আমরা শিখবো। আচ্ছা, সবাই কমেন্ট করুন, এটা 2 নাম্বারটা আনসার। সবাই কমেন্টে লিখবেন 2, 2 নাম্বার দিয়ে তারপর উত্তর করবেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না কোনটা বিষমী ভবন বলছেন কোনটা কি বলছেন, বুঝতে পারবো না কিন্তু। লাঙ্গল থেকে নাঙ্গল, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন বলুন তো? এইভাবে ক্লাসের মধ্যে চিন্তা করবেন পরীক্ষার হলে। দ্বিত্বতা তো হবেই না, দ্বিত্বতা হওয়ার জন্য তো গায়ের উপরে বসবে। গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, এখানে গায়ের উপরে বসে নাই, লয়ের নিচে ল তো হয়ই নাই, তার মানে দ্বিত্বতা হবে না, মানে ব্যঞ্জন দ্বিত্বতাও হবে না, সমীভবনও হবে না। বিচ্যুতি, এখানেও 3টা বর্ণ আছে, এখানেও 3টা বর্ণ আছে, বিচ্যুতি হওয়ার কোনো চান্সই নাই, তার মানে ব্যঞ্জন বিচ্যুতিও হবে না, অন্তর্হতিও হবে না। তাহলে ব্যঞ্জন বিকৃতি হতে পারে, কারণ লয়াকার আছে, দন্তের নয়াকার হয়ে গেছে। আচ্ছা, তার মানে বিকৃতি আনসার হবে, এবং কি ধরনের বিকৃতি এটা এখন ভাবতে হবে। যদি সমবর্ণ থেকে বিকৃতি হয় তাকে বলবো বিষমী ভবন। সমবর্ণ কি আছে? এখানেও ল আছে, এখানেও ল আছে, আরে সমবর্ণ পেয়ে গেছি, তার মানে সমবর্ণ থেকেই বিকৃতিটা হয়েছে, এই কারণে এটার নাম হয়ে যাবে বিষমী ভবন। নিষ্পাহ আপু বলছেন, নিষ্পা আপু বলছেন ব্যঞ্জন বিকৃতি। আপু মনি, আপনি ওই চার্টটা আরো একবার দেখুন। ব্যঞ্জন বিকৃতি বললেন না, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি মানে কি? সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হয়। এখানে কি সমবর্ণ আছে? সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হতো তাহলে তাকে আমরা ব্যঞ্জন বিকৃতি বলতে পারতাম আপু। এখানে কিন্তু সমবর্ণ অলরেডি আছে, ল একটা সমবর্ণ, আবার আরেকটা ল আছে, দুইটা ল একসাথে একই শব্দের মধ্যে থাকা মানেই সেটা একটা সমবর্ণ। তার মানে সমবর্ণ থেকে কিন্তু বিকৃতি হয়েছে, এই কারণে এটাকে বলবো আমরা, কি বলবো বলুন তো? এটাকে আমরা বলবো বিষমী ভবন। এটাও বিষমী ভবন হয়েছে আপু, বিষমী ভবন। ক্লিয়ার? এবার ক্লিয়ার? নিষ্পা আপু বলছেন বিষমী, 2 নাম্বারটাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি বলছিলেন। ও, 2 নাম্বারটা মানে আগেরটাই। আচ্ছা, এইবার সবাই কমেন্ট করুন। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান বলতে আরো থাকবে, এটার জন্য লাস্ট ওয়ান হয়তো বা হতে পারে। আচ্ছা, কপাট থেকে কবাট কি ধরনের ধ্বনি পরিবর্তন? 3 নাম্বারটা, সবাই 3 নাম্বারটা আনসার করুন তো। 3 নাম্বারটা
কপাট। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কারা রইল হোকাপাটা ভেঙে ফেলে করবি লোপাটে রক্ত জমাটে পাষাণে বিধি লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা। মনে আছে না কবিতাটা? নিষ্পা আপু বলছেন যে সরি ফর প্রিভিয়াস আনসার, আই ডোন্ট নোটিস দ্যাট। ওকে আপু, এবার ইনশাআল্লাহ সঠিক আনসার করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বারটা বিষমী ভবন আনসার করে, নাম্বার দিয়ে আনসার না করলে তার কমেন্ট আমি দেখবো না, কারণ এটা 3 নাম্বারটা মিক্সড হয়ে যাবে না হলে। 3 নাম্বারটা কি আনসার করবেন? এটা কি দ্বিত্বতা? দ্বিত্বতা তো হবেই না, কারণ গায়ের উপর বসলে দ্বিত্বতা হয়, তার মানে দ্বিত্বতা বাদ। তাহলে বিচ্যুতি? না, এখানেও 3টা বর্ণ, এখানেও 3টা বর্ণ, তাহলে বিচ্যুতি হবেই না। তাহলে ব্যঞ্জন বিচ্যুতি হবে না, অন্তর্হতীয় হবে না, তাহলে কি বিকৃতি? হ্যাঁ বিকৃতি। এখন কোন ধরনের বিকৃতি? বিকৃতি তো 2 প্রকার। ব্যঞ্জন বিকৃতি নাকি? ব্যঞ্জন বিকৃতি হতে গেলে কি হতে হবে? ক, পা, ট। ক, প, ট 3টা আলাদা আলাদা বর্ণ আছে। এই সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হয়, এখানে তো সমবর্ণ নাই, এখানে সমবর্ণটা নাই, তার মানে সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। হায় রে রিয়াদ ভাইয়া, পারি না বলছেন কেন? আচ্ছা, আপনি তো ক্লাসের শুরুতে ছিলেন না, যারা ক্লাসের শুরুতে ছিলেন তারা সমানে আনসার করে যাচ্ছেন। 3 নাম্বারটা বলছেন ব্যঞ্জন বিকৃতি। লুৎফা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে শুরু থেকে মনোযোগ দিয়ে ক্লাস করেছেন বিধায় আপনি আলহামদুলিল্লাহ, আপনার আর কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে, যেগুলো শিখিয়েছি শুরুর দিকে। মাহিয়া মেহজাবিন রিফা আপু বলছেন, ভাইয়া এক্সাম লিংক কখন দিবেন? এক্সাম লিংক আপনি পেয়ে যাবেন আপু। আপনি প্রয়োজনে আমাদের পেজে মেসেজ করলে উত্তর পেয়ে যাবেন। আপনি মেসেজ করবেন আমাদের পেজে, হ্যাঁ? প্রশ্ন থাকলে মেসেজ করবেন। আর আমাদের যে বাংলা ব্যাকরণের যে ব্যাচটা চলছে, পুরো বাংলা ব্যাকরণ ক্লাসটা আমি শেষ করে দেবো সেখানে। যদি কেউ ভর্তি হতে আগ্রহ প্রকাশ করেন তবে আমাদের এই নিচের নাম্বারতে কল দিতে পারেন 01722266975। ঠিক আছে? এখানে পুরো ব্যাকরণ কোর্স শেষ করা হবে এবং 60টার অধিক পরীক্ষা নেওয়া হবে এবং আমি প্রতিটা ক্লাস নেব। লাইভ ক্লাসে শুধুমাত্র আমি থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার আমরা আরেকটা পরীক্ষায় চলে যাই। শরীর থেকে শরীর, এইবার আনসার করুন। এটা 4 নাম্বার প্রশ্ন। দেখি সবার আগে কে আনসার করেন। এবার দেখবো সবার আগে কে আনসার করেছেন। লুৎফা আপু বলছেন এটা বিষমী ভবন। আমি নিজেও জানি না এটার আনসার কি হবে। আসলে ক্যালকুলেশন করতে হবে। এটা তো দ্বিত্বতা হবে না। গায়ের উপর গায়ে নাই। দ্বিত্বতা হবে না মানে ওই 2টা হবে না। তাহলে বিচ্যুতি হবে কি? বিচ্যুতি তো হবে না। এখানে 3টা বর্ণ আছে, এখানেও 3টা। তাহলে বিচ্যুতি হবে না। তাহলে কিন্তু বিকৃতি হবে। আচ্ছা। তাহলে বুঝে গেলাম যে বিকৃতি হবে। বিকৃতি তো 2 প্রকার। বিকৃতি কয় প্রকার? 2 প্রকার। ব্যঞ্জন বিকৃতি আর হচ্ছে বিষমী ভবন। সমবর্ণ হয়েছে কিনা? যদি সমবর্ণ হয় তাহলে এবার আমি তাকে বিষমী ভবন বলবো। এরই সর্বনাশ, এখানেও র আছে, এখানেও র আছে। তার মানে কি আনসার হবে? বিষমী ভবন হবে সঠিক আনসার। এতটুকুতে সবাই কত পার্সেন্ট ক্লিয়ার? 20, 60, 80, 100 কত পার্সেন্ট ক্লিয়ার? এবং ক্লাসটা কেমন লাগলো? তাহলে দ্বিতীয়ত আমরা কিন্তু বুঝতে পেরেছি। এবার বিচ্যুতি বুঝাই। বিচ্যুতি বলতে হারিয়ে যাওয়াকে বোঝায় প্রথমত। একটা বর্ণ হারিয়ে যাবে। বৌদিদি থেকে দয়রিসি হারিয়েছে, ফলাহার থেকে লটা মানে হয়াকারটা হারিয়েছে। তাকে বিচ্যুতি বলবো। বিচ্যুতি 2 প্রকার, একটা ব্যঞ্জন বিচ্যুতি, একটা অন্তর্হতি। যদি সমবর্ণ থেকে বিচ্যুতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিচ্যুতি। যেমন বৌদিদি বানানে কিন্তু এখানেও দ, এখানেও দ। সমবর্ণ থেকে বিচ্যুতি হয়েছে। আর অন্তর্হতি কাকে বলবো? সমবর্ণ না হয়েও যদি বিচ্যুতি হয় তাকে বলবো অন্তর্হতি। তাহলে বিচ্যুতিও শেষ। এবার আসি বিকৃতি। বিকৃতির মধ্যে বলেছি যদি বিকৃতিতে সমান সংখ্যক ব্যঞ্জন থাকে, কপাট, কবাট 3টা করেই আছে ব্যঞ্জন। ক, প, ট, ক, ব, ট কিন্তু 3টা ব্যঞ্জনই আছে। এ পাশেও 3টা ব্যঞ্জন, ও পাশেও 3টা ব্যঞ্জন। কিন্তু বিকৃতিতে কি হয়ে গেল? প ছিল, সেই পটা ব হয়ে গেছে। তার মানে বিকৃতি ঘটেছে। এইবার যদি সমবর্ণ হয়ে বিকৃত হয় তাহলে বলবো বিষমী ভবন। আর যদি সমবর্ণ না হয়ে বিকৃতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। যেমন লাল বানানে সমবর্ণ ছিল, সমবর্ণ থেকে বিকৃতি হয়েছে, এই জন্য এটাকে বললাম বিষমী ভবন। আর কপাট, এখানে সমবর্ণ নাই, ক, প, ট আলাদা শব্দ, আলাদা বর্ণ, এই আলাদা বর্ণের বিকৃতি হয়েছে জন্য এটাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। এবার সবাই ক্লিয়ার কিনা? এতটুকু যদি সবাই ক্লিয়ার হয় ক্লাসটা আমি এখানেই শেষ করব। ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।